This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ हम बचा देगा। उसने उसको गोली मार दी यहाँ पे उसने बोला कि ये शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। জঙ্গিরা সাবধান, হুঙ্কার ভারতের প্রধানমন্ত্রীর। আর সেই হুঙ্কারে কেঁপে উঠেছে সীমান্ত পারের ইসলামাবাদ। ঠোঁটকাটা শুরুতেই দিনের সব থেকে বড় ব্রেকিং হুঙ্কার মোদির। 1 ঘন্টায় অ্যাকশন শুরু ভারতের। সন্ত্রাসের কোমর ভাঙার হুঁশিয়ারি, কাঁপুনি ধরেছে ইসলামাবাদের কোমর এবং পায়ে। জঙ্গিদের খুঁজে খুঁজে নিকেশ করা হবে। হামলায় মদতদাতাদেরও ছাড়া হবে না, হুঙ্কার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জঙ্গিদের মাটিতে মিশিয়ে দেওয়া হবে, সুদে আসলে সব উসুল হবে। আজ বিহারে দাঁড়িয়ে চড়া সুরে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী नरेंद्र मोदी। देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। सजा मिलकर के रहेगी। প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, তার কড়া বার্তা, আর তারপর অ্যাকশন শুরু ঠিক 1 ঘন্টার মধ্যেই। আরব সাগরে পাক নৌসেনার মহড়া, পাল্টা জবাব ভারতীয় নৌবাহিনীর। যুদ্ধজাহাজ আইএনএস সুরাত থেকে মধ্যম পাল্লার মিসাইল ফায়ার আমাদের নৌসেনার। সন্ত্রাসবাদীদের খুঁজে খুঁজে খতম করা হবে, খুঁজে খুঁজে নিকেশ করা হবে। সন্ত্রাসের মদতদাতাদেরও ছাড়া হবে না। বার্তাটা একেবারে স্পষ্ট। বার্তাটা কাকে বুঝতে অসুবিধা নেই। সাধারণত দেশের মাটি থেকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দেন তখন তিনি হিন্দিতেই বক্তব্য পেশ করেন, কিন্তু আজ বলেছেন ইংরেজিতেও। বার্তাটা স্পষ্ট, যাতে গোটা বিশ্ব শুনে বুঝতে পারে, যাতে ট্রান্সলেশন করে দেওয়ার কোনো প্রয়োজন না পড়ে যে ভারত দুর্বল নয়, কাপুরুষদের হামলার যোগ্য জবাব দিতে জানে ভারত। From the soil of Bihar, I say to the whole world, India will identify, track and punish every terrorist and their backers. We will pursue them to the ends of the earth. India's spirit will never be broken by terrorism. Terrorism will not go unpunished. Every effort will be made to ensure that justice is done. গ্রাউন্ড অপারেশন নাকি এয়ার স্ট্রাইক, কোন পথে প্রত্যাঘাতে যাবে ভারত? মানে স্থলে, জলে না অন্তরিক্ষে, নাকি 3 জায়গায় একসঙ্গে?
পাক সেনার সঙ্গেই ভারত আতঙ্কে পাক জঙ্গিরাও খালি করে দিয়েছে জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের ট্রেনিং ক্যাম্প খালি করে দেওয়া হয়েছে। জৈশের বাওয়ালপুর হেডকোয়ার্টার জৈশ কমান্ডারও পাঠানো হয়েছে বিভিন্ন সেফ হাউসে। এগুলো সব আপডেট। 24 ঘন্টায় ফাঁকা জৈশের খাইবার পাখতুনখোয়া ট্রেনিং ক্যাম্প। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি কাশ্মীর থেকে রয়েছেন, সরাসরি এই মুহূর্তে রয়েছেন সিজার মণ্ডল। সিজার, ছবিতে দেখছিলাম, প্রতিবেদনে দেখছিলাম, তুমি এমন এমন জায়গায় যাচ্ছ যেখানে দিনের বেলা যেতে গা ছমছম করে, বিশেষ করে এরকম সময়। ঠিক এমন সময় ভারতের প্রধানমন্ত্রী হুঙ্কার দিলেন এবং পাল্টা বদলা শুরু হয়ে গেল। এই বদলা কত দূর হতে পারে? দেখো, যেটা তুমি একটু আগে বললে যে জলে স্থলে না অন্তরিক্ষে, সেখানে দাঁড়িয়ে কোথাও আজকে সারা দিন ধরে গোটা দেশ যে ধরনের প্রস্তুতি দেখছে, সেখান থেকে কিন্তু যারা সামরিক বিশেষজ্ঞ তারা কিন্তু ইঙ্গিত দিচ্ছেন সেটা একসঙ্গেও হতে পারে, প্রত্যাঘাত যে কোনোভাবেই হতে পারে, এবং সেটা সময় বুঝে, সুযোগ বুঝে এবং সেই অনুসারে। তুমি যেটা বললে যে বিভিন্ন জায়গায় জৈশের যে ট্রেনিং ক্যাম্প, বাওয়ালপুরের যে ট্রেনিং ক্যাম্প এবং তাদের খাইবার পাখতুনখোয়ার যে ট্রেনিং ক্যাম্প, সেগুলোকে ফাঁকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ কোথাও যে এই ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ভাষণের পর তারাও কোথাও যে প্রত্যাঘাতের আশঙ্কা করছে এবং সেখান থেকে বালাকোটের মতো সার্জিক্যাল স্ট্রাইককে যাতে তাদের ক্ষয়ক্ষতি না হয় সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। অর্থাৎ প্রত্যাঘাত যে আসন্ন সেটা অন্যদিকে সীমা পারের যারা রয়েছে তারাও রিয়েলাইজ করছে, এবং এখানে বসে এই উপত্যকায় বসে সেটাও কিন্তু আমরা রিয়েলাইজ করতে পারছি। আমরা সেটার প্রস্তুতি দেখতে পাচ্ছি। আজকে গোটা দুপুরবেলা যে সময়টা আমরা সেই জঙ্গলের মধ্যে ছিলাম, পাহাড়ে ঢাকা এলাকায় ছিলাম, পাহাড় জঙ্গলের মধ্যে ছিলাম, সেখানে দেখেছি সিআরপিএফ থেকে শুরু করে ভারতীয় সেনা কিভাবে সেই প্রত্যাঘাতের প্রস্তুতি নিচ্ছে, এবং কার্যত একটা রণসজ্জা যেটাকে বলে সেই রণসজ্জা কিন্তু আমরা আজকে দেখেছি। এবং এখনও আমি যেখানে দাঁড়িয়েছি সেখান থেকে হয়তো কয়েক কিলোমিটার দূরে পাহাড়ে জঙ্গলে সেই যে প্রস্তুতির পরবর্তী যে ধাপ, সেই সার্চ অপারেশন, তার যে প্রত্যাঘাতের যে বাকি যে অংশগুলো সেগুলো কিন্তু চলছে। অর্থাৎ কাজ কিন্তু বন্ধ নেই, এবং সেটা কালকে সকালেও যে কোনো সময় আমরা খবর পেতে পারি যে সেই হত্যাকারীদের খুঁজে বের করা গেছে। কারণ যে কোনো স্পেসিফিক ইনপুট ইতিমধ্যেই যে ভারতীয় সেনাকর্তারা এবং নিরাপত্তা আধিকারিকরা পেয়েছেন, সেটা কিন্তু আজকের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের আজকের যে অপারেশনের ধরন একদম প্রিসাইজ। সিজার, সরি তোমাকে মাঝপথে থামাচ্ছি, তোমার কাছে আবার ফিরবো, কিন্তু তার আগে একটা ছবি দেখবো। সিজার, আমাদের সঙ্গে থাকো। I say to the whole world, India will identify, track and punish every terrorist এবার বুঝবে পাকিস্তান কত ধানে কত চাল। প্রধানমন্ত্রীর কড়া বার্তার পর ভয়ে কাঁপছে পাকিস্তান। তা তো হবেই, ছত্রে ছত্রে ধরা পড়ে যাচ্ছে কুমিরের কান্না। পাকিস্তানের দুমুখ নীতি আন্তর্জাতিক দুনিয়ার সামনে স্পষ্ট হয়ে গেছে। সেই কারণেই তড়িঘড়ি বৈঠকে বসতে হয়েছে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে। পাক সেনাকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে, পাক সেনা কর্মীদেরও ছুটি বাতিল করা হয়েছে। পাকিস্তান কিন্তু বুঝতে পারছে এবার শেষ দেখে ছাড়বে ভারত, হয় এসপার নয় ওসপার। देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी, सजा मिलकर के रहेगी। প্রধানমন্ত্রীর কড়া বার্তা, তারপরেই অ্যাকশন। 1 ঘন্টার মধ্যেই আরব সাগরে পাক নৌসেনার মহড়া, পাল্টা জবাব ভারতীয় নৌবাহিনীর। যুদ্ধজাহাজ আইএনএস সুরাত থেকে মিডিয়াম রেঞ্জের মিসাইল ফায়ার আমাদের নৌসেনার। আর ওদিকে দিল্লির অ্যাকশনে ত্রাহি রব ইসলামাবাদে পাকিস্তানের কেন্দ্রীয় প্রতিরক্ষা কমিটির বৈঠকে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
গ্রাউন্ড অপারেশন নাকি এয়ার স্ট্রাইক? কোন পথে আঘাত হানতে পারে ভারত? ভয় কাঁপছে পাকিস্তান। পাকিস্তান এয়ারফোর্সে লাল সতর্কতা। 2 পাক এয়ারবেসে মোতায়েন করা হয়েছে 18টি যুদ্ধ বিমান। এয়ারবেসে পাক বায়ুসেনা প্রধান আহমেদ বাবর সিধু। ইতিমধ্যেই পাক সেনা কর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। সীমান্তে পাক সেনাকে 2 দিনের ফায়ারিং অ্যালার্ট। সাধু সাবধান, ভারতের কড়া বার্তায় তটস্থ পাকিস্তান। বুধবারই পাকিস্তানকে বুঝিয়ে দেওয়া হয়েছে কত ধানে কত চাল। প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকে বসে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি। তারপরেই বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বলেন, পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি বাতিল করছে ভারত, বন্ধ করা হচ্ছে ওয়াঘা আটারি সীমান্ত। The Indus Waters Treaty of 1960 will be held in abeyance with immediate effect until Pakistan credibly and irrevocably abjures its support for cross-border terrorism. 2. The integrated checkpost Atari will be closed with immediate effect. ভারত সিন্ধু জলচুক্তি রদ করতেই জল আতঙ্কে পাকিস্তান। জল বন্ধ করলে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হবে, হুঁশিয়ারি ইসলামাবাদের। যুদ্ধ পরিস্থিতির হুঁশিয়ারি পাকিস্তানের, শুনলে ময়দানের ঘোড়াও হাসবে। ভারতের প্রত্যাঘাতের ভয়ে কাঁপছে পাকিস্তান। পাক সেনাবাহিনীর সমস্ত ছুটি বাতিল করল ইসলামাবাদ। ভারত সীমান্তের কাছেই পাক নজরদারি বিমান দেখা গেল। রাওয়ালপিন্ডিতে 18টি ফাইটার জেট পাঠালো ইসলামাবাদ। অপারেশনাল বেস ক্যাম্পে পাক এয়ার চিফ মার্শাল। আবার কথা বলবো আমাদের প্রতিনিধি সিজার মন্ডল, তিনি সরাসরি রয়েছেন লাইভে কাশ্মীর থেকে। সিজার, এগুলো কি শুধুই হিন্দিতে যাকে বলে দিখাওয়া, মানে শুধুই শো অফ, নাকি ভারতের মোকাবিলা করার মতো ক্ষমতা পাকিস্তানের আছে? দেখো, সামরিক দিক থেকে তাদের মোকাবিলা করার ক্ষমতা কতটা আছে সেটা নিয়ে সংশয় তৈরি হলো, কিন্তু কোথাও যে তারা যে প্রত্যাঘাতের একটা আশঙ্কা করছে এবং কোথাও প্রত্যাঘাত যে হতে পারে সেই আশঙ্কাটা বড় হয়ে দাঁড়াচ্ছে ইসলামাবাদের কর্তাদের মাথাতেও, সেটা কিন্তু আজকের সারা দিনের যে উল্টো দিকের প্রস্তুতি, অর্থাৎ রাওয়ালপিন্ডি ইসলামাবাদের যে প্রস্তুতি, সেটা থেকে স্পষ্ট। অর্থাৎ তারা স্পষ্টই বুঝতে পারছে যে ঘটনা ঘটেছে তার বদলা ভারত অবশ্যই নেবে, এবং সেই কারণেই তারা সেই প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছে। এবং সেটা হলে, এবং সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেভাবে তারা সিমলা চুক্তিকে না মানার সিদ্ধান্ত নিয়েছে সেটা কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য। এবং সিমলা চুক্তিকে না মানলে তাহলে কিন্তু অনেকগুলো বিষয় কিন্তু আটকে যাবে। তাহলে কিন্তু পাকিস্তানের জম্মু কাশ্মীরের ওপর যে দাবি, সেই দাবিটাই আর থাকে না। আন্তর্জাতিক ক্ষেত্রে কূটনৈতিকভাবে কিন্তু সেটা দাবিটাই থাকে না, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারতেরও কোথাও কিন্তু সেই অ্যাডভান্টেজটা তৈরি হচ্ছে। গোটা বিশ্বের বুকে পাকিস্তানের এই পদক্ষেপ কোথাও আরও বেশি করে ভারতকে এগিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের এই প্রত্যাঘাত, সেই প্রত্যাঘাতটা কিভাবে হবে সেটা নিয়ে যেমন অনেক ধরনের জল্পনা চলছে, এবং সেই প্রত্যাঘাতের আশঙ্কাটা পাকিস্তানের এন্ড থেকে যেভাবে উঠছে তাতে কোথাও প্রত্যাঘাত যে অবশ্যম্ভাবী এটা কিন্তু বলাই যায়। অনেক ধন্যবাদ সিজার। কাশ্মীর থেকে সরাসরি ছিলেন লাইভে আমাদের প্রতিনিধি, আমাদের সতীর্থ সিজার মন্ডল। তিনি স্পষ্ট বললেন যে পাকিস্তান কিন্তু পরিষ্কার বুঝে গেছে ভারত এই যাত্রায় ছেড়ে কথা বলবে না, তাই এখন ডিফেন্স মোডে, অর্থাৎ আত্মরক্ষার জন্য যা যা করতে হয় সেগুলো করার চেষ্টা করছে পাকিস্তান। পেহেলগাঁওয়ের জঙ্গি হামলায় ঘরেই প্রশ্নের মুখে পাকিস্তান। পাক সরকার এবং পাক প্রধানমন্ত্রীকে তুলোধনা করেছেন প্রাক্তন পাক ক্রিকেটার আকরাম ইউনুসদের আমলে পাক দলের একমাত্র হিন্দু ক্রিকেটার, আপনারা প্রত্যেকে চিনবেন, বিশেষ করে যারা ক্রিকেট ভক্ত তারা তো চিনবেনই, দানিশ কানোরিয়া। প্রশ্নটা তুললেন তিনি লিখলেন সোশ্যাল মিডিয়া পোস্টে, তিনি কি লিখছেন, যদি পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় হাত না থাকে তবে শোক প্রকাশ করছে না কেন করছেন না প্রধানমন্ত্রী শোক প্রকাশ? সরকার তো বটেই, তিনি সরকারের শীর্ষ ব্যক্তি। কেন ঘটনার পর দেশ জুড়ে হাই অ্যালার্ট জারির নির্দেশ? কারণ আপনারা, মানে পাকিস্তান, পাক সরকার সত্যিটা জানে আপনারা জঙ্গিদের মদত এবং আশ্রয়দাতা। আপনাদের জন্য লজ্জা লাগে। মন্তব্য প্রাক্তন পাক ক্রিকেটার দানিশ কানোরিয়া। পাকিস্তানকে ঘরেও মারবে, বাইরেও মারবে ভারত, মানে হাতে এবং পাতে, দুই জায়গাতেই, অভ্যন্তরীণ ক্ষেত্রে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে। আন্তর্জাতিক স্তরেও পাকিস্তানের উপর চাপ বাড়াচ্ছে দিল্লি। পেহেলগাঁও হামলায় পাকিস্তানের ভূমিকার প্রমাণ ভারতের হাতে। ইসলামাবাদের মুখোশ খুলতে ডাকা হয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে। আমেরিকা, ব্রিটেন, ইটালি, কাতার, জাপান,
চীন, রাশিয়া, জার্মানির রাষ্ট্রদূতের সামনে মুখোশ খোলা হলো পাকিস্তানের। সীমান্তে পাকিস্তানের চরম বেয়াদবি, ভারতীয় জওয়ানকে আটক পাক সেনার। ভাবুন আজকের দিনে এই রকম পরিস্থিতিতে পাঞ্জাব সীমান্ত থেকে বিএসএফ জওয়ানকে আটক করলো পাক সেনা। জওয়ানের মুক্তি নিয়ে ফ্ল্যাগ মিটিং। ওই জওয়ান কিন্তু বাঙালি, এটা বলে দিই আমাদের বাঙালিদের কাছে, এই জন্য গোটা দেশের কাছেই এই খবর ব্রেকিং এবং গুরুত্বপূর্ণ। বাঙালিদের কাছে এর সঙ্গে ইমোশন জড়িয়ে, কারণ ওই বীর সন্তান তিনি বাঙালি। পাক সেনার হাতে তিনি আটক, উদ্বেগ হুগলির বাড়িতে। कब खबर मिला आपको? কালকে কখন মিলেছে? ঘটনা হয়েছে সকালে 6টা, পেয়েছি খবর আমাদের বিকালে। কে খবর দিল? ওই ওর সিনিয়র অফিসার। রাষ্ট্রপতি ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিদেশমন্ত্রী, বিরাট বড় ডেভেলপমেন্ট। আজকে যত খবর হয়েছে, যত ছবি হয়েছে, সব থেকে গুরুত্বপূর্ণ ছবি এবং খবর, ব্রেকিং নিউজ। রাষ্ট্রপতি 3 বাহিনীর সর্বোচ্চ কমান্ডার। যে কোনো সামরিক অভিযানের চূড়ান্ত সবুজ সংকেত নিতে হয় রাষ্ট্রপতির কাছ থেকেই। এটাই ফর্ম্যালিটি, এটাই আমাদের সংবিধানে লেখা আছে। এই প্রেক্ষাপটেই রাষ্ট্রপতির সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিদেশমন্ত্রীর সাক্ষাৎ। কোনো বড় পদক্ষেপের ইঙ্গিত অবশ্যই। রাষ্ট্রপতি ভবনে আজকে বড় ডেভেলপমেন্ট। রাইসিনা হিলসে পৌঁছে যান অমিত শাহ এবং অবশ্যই সঙ্গে ছিলেন বিদেশমন্ত্রী। দুজন বেশ খানিকক্ষণ সেখানে বৈঠক করেন। এই খবর TV9 বাংলা প্রথম ব্রেক করে এবং ব্রেক করার সঙ্গে সঙ্গেই গোটা দেশে আলোড়ন পড়ে গিয়েছে। তাহলে কি সুপ্রিম কমান্ডার, 3 বাহিনীর সুপ্রিম কমান্ডারের কাছে কোনো বিশেষ সবুজ সংকেত ফর্মালি নিতে গেছেন তারা? এটাই এই মুহূর্তে সব থেকে বড় ডেভেলপমেন্ট। এই ছবিগুলো, এই খবরগুলো যখন পাকিস্তানে পৌঁছচ্ছে, তখন ইসলামাবাদের হাঁটু এবং কোমর থরথর করে কাঁপছে। পেহেলগাঁও হত্যাকাণ্ড এবং তার জেরে পাকিস্তানের সঙ্গে চরম কূটনৈতিক সংঘাতের আবহে আজ সর্বদল বৈঠক। ঠিক সন্ধ্যে 6টায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিভিন্ন দলের শীর্ষ নেতৃত্বকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানান। নর্থ ব্লকের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছিলেন সেই বৈঠকে। সংসদ ভবনেই বৈঠক হয়েছে বলে খবর, তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যোগ দেবেন কিনা সেটা তখনও স্পষ্ট ছিল না। আমরা কথা বলবো আমাদের আর এক প্রতিনিধি, তিনিও কাশ্মীরে রয়েছেন। তিনি 12 মাস নতুন দিল্লি মানে নয়াদিল্লি কভার করেন, পার্লামেন্ট কভার করেন, রাইসিনা হিলস কভার করেন। জ্যোতির্ময় সিজারের সঙ্গে একটু আগে কথা হচ্ছিল স্ট্রাইক নিয়ে, কি ধরনের স্ট্রাইক হতে পারে এবং পাকিস্তান কতটা কেপেবল সেই স্ট্রাইকের মোকাবিলায়। ভারত সরকারের এই মুহূর্তের মনোভাবটা ঠিক কি, যদি আমাদের দর্শকদের আরো স্পষ্ট করে বলো। দেখো, সন্ধ্যে 6টা থেকে আজ সংসদের অ্যানেক্সি বিল্ডিংয়ে সেখানে বৈঠক শুরু হয়েছে এবং যেটা সব থেকে বেশি তাৎপর্যপূর্ণ ছবি, কারণ এই বৈঠকের থেকেও আজকে ছবি কথা বলছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তার পাশাপাশি রাজনাথ সিং, ডিফেন্স মিনিস্টার, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তারা যেমন বৈঠকে উপস্থিত রয়েছেন, যখন এই অ্যানেক্সি বিল্ডিংয়ে রাহুল গান্ধী এবং তার পাশাপাশি রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে পৌঁছন, সেই সময় বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন, দাঁড়িয়েছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। গাড়ি থেকে নেমেই রাহুল গান্ধী দীর্ঘক্ষণ কিরেন রিজিজুর সঙ্গে আলাদা করে কথা বলেন এবং সেই কথা বলার পরে কিরেন রিজিজু তিনি নিজে মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধীকে ভেতরে নিয়ে যান। বৈঠকের ভেতরের যে কক্ষ, অর্থাৎ যেখানে বৈঠক চলেছে, আমরা সূত্র মারফত যে খবর পাচ্ছি যে সেই বৈঠকের কক্ষে আজকে অমিত শাহ, ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং, নির্মলা সীতারামন, রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে তারা একসঙ্গে এই বৈঠকের ঘরে ঢোকেন। এই ছবিটাই কিন্তু বলে দিচ্ছে যে যখন ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন আসছে, যখন জাতীয় নিরাপত্তার প্রশ্ন আসছে, তখন কোনো রকম কোনো রাজনৈতিক বিরোধ কোনোভাবেই নেই, কোনো জায়গাতে নেই। এবং যে খবর আমাদের কাছে সূত্র মারফত আসছে যে এই বৈঠকের শুরুতেই নিয়মমাফিক 2 মিনিট নীরবতা পালন করা হয় এবং তারপরে কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে কি ভাবছে, কী ডেভেলপমেন্ট হয়েছে
সেই সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ব্রিফ রাজনাথ সিং এবং তার পাশাপাশি অমিত শাহ দেন এবং এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ দিক উঠে আসে। যেমন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে যে এই যেমন পার্লামেন্টারি পার্টি লিডারদের সঙ্গে বৈঠক করা হচ্ছে, তার পাশাপাশি যারা বিভিন্ন রাজনৈতিক দলের একেবারে টপ মোস্ট লিডার অথচ তারা পার্লামেন্টে রিপ্রেজেন্ট করেন না, যেমন মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের সঙ্গেও বৈঠক করা হোক, মুখ্যমন্ত্রীদের সঙ্গেও বৈঠক করা হোক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু প্রস্তাব রয়েছে এ বিষয়ে, সেই প্রস্তাবগুলি সুদীপ বন্দ্যোপাধ্যায় সেখানে জানান। কিন্তু যেহেতু ন্যাশনাল সিকিউরিটির বিষয়, সেই তথ্য কিন্তু কিছুটা বুঝেই আমাদের সামনে আনতে হচ্ছে। আপাতত অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। আমরা সরাসরি কাশ্মীর থেকে লাইভে ছিলেন, প্রথমে ছিলেন সিজার, তারপরে ছিলেন জ্যোতির্ময়, দুজনের সঙ্গেই কথা বললাম। দেখুন এই বৈঠক এবং এই যে ছবি যেটা জ্যোতির্ময় ব্যাখ্যা করছিলেন, এটাই ভারতের স্পিরিট হওয়া উচিত এবং আজকে সেই স্পিরিটই ধরা পড়ল। অল পার্টি মিট, অর্থাৎ পরবর্তী পদক্ষেপ কী হবে সকলকে কনফিডেন্সে নিয়ে এগোতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা শুনে নেব তৃণমূলের লোকসভা দলনেতা এই প্রসঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় এক্স্যাক্টলি কী বলেছেন। যা ঘটেছে তা অত্যন্ত দেশের পক্ষে দুঃখজনক, বেদনাদায়ক, লজ্জাজনক ঘটনা। এ হওয়া উচিত ছিল না। সুতরাং আমরা একদিকে যেমন এগুলোকে প্রতিরোধ করার কথা ভাববো, তেমনি সরকারকে অধিকতর ভবিষ্যতে সচেতন হয়ে এই পরিস্থিতিকে মোকাবিলা করতে গেলে কী ধরনের পদক্ষেপ সরকার নিচ্ছেন তা তাদেরকে মিটিংয়ে বলতে এবং শুনতে আমাদের আশা। ইন্টেলিজেন্স ফেলিয়ার, সেখানে কেন নিরাপত্তা রক্ষী থাকলো না, সারা কাশ্মীর ঘিরে বলছে নিরাপত্তা রক্ষীরা ছেড়ে রেখেছে, পহেলগাঁওয়ের মতো জায়গাতে এত বড় দুর্ঘটনা, এগুলো সরকারের ব্যর্থতা তো বলতেই হবে। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।